হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স প্রো। তোমাদের আজকে আমি তড়িৎচুম্বকত্বর এমসিকিউ সিরিজের নেক্সট পার্ট 29 থেকে করাবো। যে পার্টটা রয়েছে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতি। তো এখানে যে ব্যাপারটা বলার সেটা হলো যে একটা চৌম্বক ক্ষেত্রে যখন একটা আহিত কণাকে ছুঁড়ে দেওয়া হয় তখন সে একটা বল ফিল করে। যেমন তড়িৎ ক্ষেত্রে একটা আধানকে রেখে দিলে সে বল ফিল করে QE, তড়িৎ ক্ষেত্রে কিন্তু মানে FE যদি বলি ইলেকট্রিক ফোর্স, কোনো একটা আধান যদি তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে সে যে বল ফিল করে সেটা হলো QE, সেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। কিন্তু একটা আধানকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে ছেড়ে দেওয়া হয় তাহলে সে যে ফোর্সটা ফিল করে F ম্যাগনেটিক যদি বলো তাহলে সেটা হয় QV ক্রস B। সো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কোনো আধানকে যদি ওই ক্ষেত্রে রেখে দেওয়া হয় তবুও সে বল ফিল করবে, কিন্তু চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে যদি কোনো একটা আধানকে জাস্ট রেখে দেওয়া হয় তাহলে সে কোনো বল ফিল করবে না, কারণ বলটার রাশিমালার মধ্যে যেমন আধানটার মান রয়েছে চৌম্বক ক্ষেত্রের মান রয়েছে তার সাথে রয়েছে ভেলোসিটি, অর্থাৎ বেগ না থাকলে কিন্তু, বেগ শূন্য থাকলে কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রকম বল ফিল করবে না। ওকে, এবং তাছাড়াও এখানে যেহেতু এটা ক্রস প্রোডাক্ট চলে আসছে ভি আর বি এর মধ্যে, তো এখানে এটাও একটা ব্যাপার হয়ে যায় যে আধানটাকে ছোড়া হয়েছে সেটা যদি চৌম্বক ক্ষেত্রের দিকে ছোড়া হয় বা চৌম্বক ক্ষেত্র থেকে জাস্ট অপোজিটে ছোড়া হয়, মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রেও কিন্তু VB সাইন থিটা যেটা হয়, এটা যদি মান নিই, এটা যদি মড অফ FE নিই তাহলে সেটা হয় হলো QE, আর তেমনি মড অফ যদি FM নিই তাহলে সেটা হবে তোমার QVB সাইন থিটা। সো এখানে থিটা অ্যাঙ্গেলটা যদি 90 বা 180 হয়, অর্থাৎ ভি আর বি এর মাঝখানে যদি অ্যাঙ্গেল 0 বা 180 হয়, অর্থাৎ ভি যেদিকে মানে যেদিকে চৌম্বক ক্ষেত্র সেদিকেই যদি আধানটাকে ছোড়া হয় বা তার অপোজিটে আধানটাকে ছোড়া হয় তাহলেও কিন্তু সেই আধানটা কোনো রকম বল ফিল করে না, কারণ সেক্ষেত্রেও সাইন 90 বা সাইন 0 বা সাইন 180 0 হয়ে যায়, যার ফলে পুরো FMটাই মানে পুরো বলটাই শূন্য হয়ে যায়। ঠিক আছে, তো তাছাড়া আরেকটা কি বললাম, যদি আধানটা কোনো বেগ না থাকে সেক্ষেত্রেও কিন্তু তার বলটা শূন্য হয়। এবং যদি থিটার মান 90 হয়, থিটা ইজ ইকুয়াল টু যদি 90 হয়, অর্থাৎ আধানটাকে যদি চৌম্বক ক্ষেত্রের সাথে এক্স্যাক্টলি লম্বভাবে ছোড়া যায় তাহলেই চৌম্বক মানে আধানটি সর্বাধিক বল অনুভব করে, এবং সেই বলটার মান যদি বলি তাহলে সেটা হবে QVB, ঠিক আছে, সাইন 91 হয়। এবং এই বলটা যখন অনুভব করে তখন আমরা দেখতে পাই যে যদি এটা চৌম্বক ক্ষেত্র হয়, সাপোজ এটা যদি চৌম্বক ক্ষেত্র হয়, মনে করো বোর্ড থেকে বাইরের দিকে, এমতো অবস্থায় আধানটাকে যদি এই দিকে ছোড়া যায়, ভি যদি এদিকে হয়, তাহলে এর যে বল হয় সেই বলটা যদি QV ক্রস B এই ফর্মুলা থেকে বের করতে চাই তাহলে F ইকুয়াল টু হবে QV ক্রস B। ভি কোন দিকে? বি হলো আই ক্যাপের দিকে, কারণ ডান দিকে, আর বি কোন দিকে? বি বাইরের দিকে, তো ভি ক্রস বি হলো বাইরের দিকে মানে কে ক্যাপ। এবং আই কে যদি দেখি, আই কে হলে কি হয়, আই কে আয়ের পর তো আর কে আসে না, আয়ের পর জে আসে, অর্থাৎ তাহলে মাইনাস জে ক্যাপ, অর্থাৎ আধানটি নিচ বরাবর মানে জে ক্যাপ বরাবর মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর একটি বল অনুভব করে F। ঠিক আছে, এবং এই দুটো বলের দ্বারা বস্তুটি ঘুরতে থাকে, ঠিক আছে, নেট বলের দ্বারা ঘুরতে থাকে। এবং যে কোনো জায়গায় তুমি যদি এই জায়গাতে দেখতে চাও তাহলে স্পর্শক বরাবর হবে বেগ, ঠিক আছে, এবং চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, এক্ষেত্রে তুমি যদি বলের দিকটা দেখতে চাও তো দেখতে পাবে বেগ হলো কি আগে ভি ক্রস বি, বেগ হলো মাইনাস জে ক্যাপের দিকে, ক্রস বি হলো বাইরে মানে কে ক্যাপের দিকে। তো এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল আগেই, আর জে কে, জে পর কে হয় তো নর্মাল আই ক্যাপ, সো মাইনাস আই ক্যাপ মানে তোমার বাম দিকে। সো এখানে হলো, তুমি যদি এখানে আস্তে আস্তে এখানে চেক করো তাহলে ভেলোসিটি এদিকে হবে, ফোর্স দেখবে এদিকে হচ্ছে, তুমি যদি এখানে চেক করো তাহলে দেখবে ভেলোসিটি এদিকে হচ্ছে, ফোর্স এদিকে হচ্ছে, অর্থাৎ প্রতি মুহূর্তে তুমি দেখবে আধানটি বন করে ঘুরছে এবং তার চৌম্বক বল যেটা কাজ করছিল সেটা এক্স্যাক্টলি কেন্দ্র বরাবর কাজ করে, অর্থাৎ এই চৌম্বক বলটা অভিকেন্দ্র বলের সাথে সমান হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমি লিখতে পারি mv²/r, যেটা অভিকেন্দ্র বল বলা হয়, সেটাই এই QVB এর সাথে সমান হয়। এখান থেকে যদি একটা ভি কেটে দিই তাহলে R ইকুয়াল টু চলে আসে তোমার mv/QB, অর্থাৎ একটি আধানকে যদি এক্স্যাক্টলি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ছুঁড়ে দেওয়া যায় তবে সে যে বৃত্তপথে ঘোরে তার ব্যাসার্ধ হয় mv/QB। যদি এর পর্যায়কাল বের করতে চাও, পর্যায়কাল টি ইকুয়াল টু হবে 2πr/v, মানে একবার গোটা পরিধিটা যদি ঘুরতে যদি পর্যায়কাল টাইম লাগে তাহলে ভি ইকুয়াল টু হয় 2πr/t, তার টি এদিকে উঠে নিলে 2πr/v। তাহলে এখান থেকে এটা বসাতে পারো যে 2π/v, আর এর জায়গায় mv/QB, এখান থেকে ভিভি কেটে গিয়ে হয় 2π
m/qb। এবং যদি কম্পাঙ্ক বের করতে চাও তার কম্পাঙ্ক হয় কি জাস্ট এর উল্টো 1/2π qb/m। এখান থেকে যেটা দেখা গেল যে ব্যাসার্ধটা হয় mv/qb, পর্যায়কাল হয় 2π × m/qb, আর কম্পাঙ্ক হয় 1/2π qb/m। অর্থাৎ পর্যায়কাল আর কম্পাঙ্কটাতে দেখলাম যে এটা ব্যাসার্ধ বলো বা তোমার ভেলোসিটি বলো কারোর উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, ঠিক আছে, এই হলো একটা আধানকে যদি লম্বভাবে ছুঁড়ে দাও তাহলে তার বেগ। এবার এটাকে যদি লম্বভাবে না ছুঁড়ে তুমি যদি অ্যাঙ্গেল করে ছোড়ো তাহলে দেখা যায় যে এটা শঙ্কিলাকার পথে অবলম্বন করে। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম যদি এটাকে তোমাকে দেখানোর চেষ্টা করি যে মনে করো এক্ষেত্রে আমি 3D ফিগারটা এইভাবে দেখালাম যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। হ্যাঁ, এবার মনে করো তোমাকে দেখালাম, বললাম যে জেড অ্যাক্সিস বরাবর চুম্বক ক্ষেত্রটা কাজ করছে। এমতো অবস্থায় তাহলে এই পয়েন্ট থেকে এই বরাবর তোমার চুম্বক ক্ষেত্র কাজ করছিল। আমি যদি ওয়াই অক্ষ বরাবর লম্বভাবে এইভাবে ছুঁড়ে দিতাম তাহলে ও তো বান করে ঘুরতো, যেটা আগে শিখেছি। কিন্তু মানে দেখো তার চুম্বক ক্ষেত্র আর ছোড়াটা লম্ব হয়ে যাচ্ছে, আর যখনই চুম্বক ক্ষেত্র আর বেগ লম্ব হয় তখন বস্তুটা ঘোরে, মানে আধানটা ঘোরে। কিন্তু আমি এক্ষেত্রে যদি বলি যে আমি এই পয়েন্টে চুম্বক আধানটাকে একটা থিটা অ্যাঙ্গেল করে যদি ছুঁড়ে থাকি, বেগটা দিয়ে থাকি, তাহলে এই ভি এর দুটো কম্পোনেন্ট হয়ে যায়। একটা হলো এদিকটা যেটা ভি সাইন থিটা, আর একটা হলো এদিকে যেটা ভি কস থিটা। তো এই কম্পোনেন্ট হওয়ার পর দেখতে পারি ভি সাইন থিটা কম্পোনেন্টটা এক্স্যাক্টলি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব হয়, যেটা আধানটাকে সেই বৃত্তপথ দেয়। আর ভি কস থিটার জন্য চৌম্বক ক্ষেত্র বরাবর কোনো বল অনুভব করে না, তবে ভি কস থিটা নিজে থাকার দরুন আধানটাকে সে ওপর দিকে টানে, এবং ওভারঅল আধানটি বৃত্তপথও ঘুরে ভি সাইন থিটা কম্পোনেন্টের জন্য আর ভি কস থিটা কম্পোনেন্টের জন্য ওপর দিকে যায়, এবং সে আস্তে আস্তে গোল গোল করতে করতে রিংয়ের মতো করতে করতে হেলিক্যাল পাথে ওপর দিকে ওঠে। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস যেটা বার করতে দেয় সেটা হলো পিচ। হ্যাঁ, যে পিচটা হয় 2πr × cot থিটা। ঠিক আছে, ক্যালকুলেশন আর করালাম না। এই হলো দুটো ব্যাপার। আর একটা যেটা ব্যাপার থাকে সেটা হলো যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র অনেক সময় একসাথে থাকে। কেমন? মনে করো আমি এক্স অক্ষ নিলাম, ওয়াই অক্ষ নিলাম আর জেড অক্ষ নিলাম। ঠিক আছে, এবার আমি এক্ষেত্রে কি করলাম, মনে করো এই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বি কাজ করছে, ডান। এবং আধানটিকে আমি এই বরাবর ছুঁড়ে ফেলে দিলাম। ঠিক আছে, তাহলে আধানটিকে ছুঁড়েছি, এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম, এটা জেড ধরলাম। আচ্ছা, এইভাবে ধরলে তো আবার তোমার মানে অসুবিধা, মানে এইখানে অনেক সময় তোমাদের গন্ডগোল হতে পারে। তাহলে সেইটাই ধরো যেটা তুমি জানো সেটাই ধরো। এটা হলো এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, এখানে আঁকলাম ঠিক আছে, কিন্তু সাধারণত তোমরা আমার যে এসএসসি ল অ্যাপ্লাই করছো যারা আইজে দিয়ে, তারা সাধারণত ডান দিকটাকে এক্স ধরে, ওপরটাকে ওয়াই, বাইরেরটাকে জেড। ঠিক আছে, অসুবিধা নেই। তো মনে করো ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র কাজ করছে আর এক্স অক্ষ বরাবর তুমি আধানটাকে ছুঁড়ে দিচ্ছ, ভালো কথা। তাহলে যে বলটা অনুভব হয় সেই বলটা কত হয়? এফ ইকুয়াল টু হয় কিউ ভি ক্রস বি। ঠিক আছে, তো ভি ক্রস বি দিয়ে যদি তুমি ডিরেকশন আর তার মান যেহেতু একে অপরের লম্ব হচ্ছে, তাহলে এফ এর যদি শুধু মান নাও তাহলে সেটা হবে কিউ ভি বি সাইন 90 মানে 1 কিউ ভি, ভালো কথা। এবার তুমি যদি এটা দেখতে চাও যে এফ এর ডিরেকশনটা কি, তাহলে তোমাকে এখানে ভেক্টর প্রোডাক্টটা বসাতে হবে। ভি এর জায়গায় বসিয়ে দিতে হবে আই ক্যাপ, ক্রস বি এর জায়গায় বসিয়ে দিতে হবে জে ক্যাপ। এবার আই আর জে মিলে কী হয়? কে ক্যাপ। তাহলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হচ্ছে? চৌম্বক ক্ষেত্র বলটা কোন দিকে হচ্ছে? আই আর জে, কে ক্যাপ মানে এই বরাবর হচ্ছে তোমার কি বল, এই এফ এম এই বরাবর কাজ করছে। এবার তুমি যদি এক্স্যাক্টলি এই জেড অ্যাক্সিসের অপোজিটে, ঠিক আছে, তুমি ইলেকট্রিক ফিল্ড লাগাও। কী লাগাও? ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর তুমি ছুঁড়েছ, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র ছিল, তুমি দেখলে যে আধানটি জেড অক্ষ বরাবর চৌম্বক বল অনুভব করছে, যার মান এফ এম ইকুয়াল টু কি কিউ ভি বি। ওকে, এমতো অবস্থায় তুমি যদি অপোজিট নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর একটা তড়িৎ ক্ষেত্র লাগাও, তা তুমি জানো যেদিকে তড়িৎ ক্ষেত্র লাগানো হয় সেদিকে আধানটিও একটি বল অনুভব করে, যাকে বলা হয় তড়িৎ বল, যার মান হয় এফ ই ইকুয়াল টু কিউ ইন্টু ই। ঠিক আছে, এবার কোনোভাবে যদি এই কিউ ভিবি আর কিউ ই এই দুটো সমান হয়ে যায় আধানটির ক্ষেত্রে, তাহলে আধানটির কিন্তু কোনো রকম বিক্ষেপ হবে না, কারণ তুমি আধানটিকে এদিকে ছুঁড়েছিলে বলে চৌম্বক ক্ষেত্রের ধরুন ও এদিকে একটা বল অনুভব করছিল, কিন্তু তুমি কি করেছো তার অপোজিটে এক্স্যাক্টলি একটা তড়িৎ বল লাগিয়ে দিয়েছো যার মান কিউ ই। সেটা যদি বাই চান্স কিউ ভির সাথে সমান হয়, তাহলে বস্তুটাকে আধানটাকে যেদিকে ছুঁড়েছিলে ও সেদিকেই চবে কোনো রকম বিক্ষেপ ছাড়াই। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে কাজে লাগাতে পারে? কী ক্ষেত্রে? মনে করো তোমার 5-6টা পার্টিকেলকে তুমি এক্স অক্ষ বরাবর ছেড়ে দিলে। ওকে, তাহলে 5-6টা পার্টিকেলই বিভিন্ন রকমের কিউ ভি বি ফোর্স খাবে তাদের ভি অনুযায়ী, ভেলোসিটি অনুযায়ী, এবং কোনো একটা পার্টিকুলার তড়িৎ ক্ষেত্র এদিকে অ্যাপ্লাই করেছো যার জন্য তড়িৎ বলটা কিউই। এবার যে সকল পার্টিকেলগুলোর বেগ
এমন হবে যার জন্য কিউভিবি আর কিউইর মানটা সমান হয়ে যাবে, সেই সকল পার্টিকেলগুলো কী হবে, এক্স অক্ষ বরাবর কোনো রকম বিক্ষেপ চালায় চলে যাবে। বাকিগুলো কী হবে, চৌম্বক বল বেশি হলে ঘুরবে, তড়িৎ বল বেশি হলে ওদিকে শিফট করে যাবে, কিছু একটা হবে। কিন্তু যেসব পার্টিকেলগুলোর ক্ষেত্রে তড়িৎ বল আর চৌম্বক বল ম্যাচ করে যাবে, তারা কিন্তু স্ট্রেট এক্স অক্ষ বরাবর চলে যাবে কোনো রকম বিক্ষেপণ ছাড়া। এবং এই মানে ফর্মুলাটার সাহায্যে তুমি বেগ ফিল্টার করতে পারবে। মানে তোমার যদি কিছু বেগের প্রয়োজন হয় যে এই বেগের পার্টিকেলগুলো আমি নেব, তাহলে সেই বেগটা তুমি সিলেক্ট করতে পারবে। কেমন করে, তুমি এমন একটা বেগ সিলেক্ট করলে সাপোজ যার জন্য কিউ ভি বি ইকুয়াল টু কিউ ই হয়ে গেল, এখান থেকে কিউ কিউ যদি কেটে দাও তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেল ই বাই বি, হলো কি না? তাহলে তুমি এমন বেগ সিলেক্ট করতে চাও যে বেগটার পার্টিকেলগুলো তোমার দরকার, সেই বেগটার মান যদি তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের রেশিও সমান হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র যদি একে অপরের পারপেন্ডিকুলার নাও এবং যেদিকে চৌম্বক বল কাজ করবে তার অপোজিটে যদি তুমি তড়িৎ ক্ষেত্রটা নাও, তাহলে দেখা যাবে যে বেগগুলো পার্টিকেলগুলোর যে মানে পার্টিকেলগুলোর বেগ ই বাই বি এর সমান হবে, তারা কোনো রকম বিক্ষেপ ছাড়াই বেরিয়ে যাবে। এটাকে বেগ ফিল্টার বলে। যাই হোক, এইটুকু বুঝালাম। দেখি এবার এমসিকিউ করতে গিয়ে যদি আরও কিছু টপিক আসে তখন তোমাদের আমি বলবো, ঠিক আছে? সো আপাতত এমসিকিউ শুরু করছি। এমসিকিউ নাম্বার 29 কি বলছে? 29 এমসিকিউ বলছে যে ভি বেগে গতিশীল একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র বি এর সাথে অবিলম্বে বি এর অবিলম্বে ওই ক্ষেত্রে প্রবেশ করার ফলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে। ঠিকই আছে, চৌম্বক ক্ষেত্রে যদি কোনো ভি বেগে কোনো কণা তার সাথে লম্বভাবে প্রবেশ করে, তাহলে সেটা বৃত্তপথে ঘোরে এবং তার ব্যাসার্ধ হয় আর। এখন বি এর মান বৃদ্ধি করলে কি হবে? আমরা যদি আর এর দেখি, আর ইকুয়াল টু দেখছি এম ভি বাই কিউ বি, তাহলে দেখতে পাচ্ছি যে আর এর সাথে বি এর সম্পর্ক 1/b, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বি এর মান যদি বৃদ্ধি করি তাহলে চৌম্বক মানে ব্যাসার্ধ কিন্তু হ্রাস পাবে। তো কোনটা অপশন হবে? অপশন হবে ডি, ঠিক আছে, আর হ্রাস পাবে। তুমি যদি ভি এর দিক দেখতে যাও তাহলে ভি কিন্তু বি এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু ভি বাড়লে এটা তো আরটা দেখতেই পাচ্ছ। আর যদি ভি এর এখানে আবার আরও কিছু অপশন আছে, এখানে ভি বৃদ্ধি পাবে বা ভি হ্রাস পাবে, এই অপশনটাও দিয়েছে। তুমি যদি ভি এর দিক লক্ষ্য করো বি এর সাথে, তাহলে ভি ইকুয়াল টু কি দেখতে পাচ্ছ, কিউ বি আর বাই এম, ঠিক আছে? তাহলে ভি যদি বি যদি বাড়ে, আচ্ছা বি বাড়ার সাথে কিন্তু ভি এর কোনো সম্পর্ক নেই, কারণ ভিটা কিন্তু তুমি দিচ্ছ। এটা কিন্তু মনে রাখবে, ভি এর সাথে ম্যাথামেটিক্যাল সম্পর্ক দেখলে ক্ষেত্রে হবে না, কারণ ভিটা বেগটা তুমি দিচ্ছ, তার সাথে চৌম্বক ক্ষেত্রের কোনো সম্পর্ক নেই। বেগটা তুমি দেওয়ার পর যে ব্যাসার্ধটা হচ্ছে সেটা চৌম্বক ক্ষেত্র আর তোমার বেগের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? সো এই সম্পর্ক দেখে কিন্তু তুমি ভি আর বি এর সম্পর্ক বলতে পারো না, এবং মানে এটা বলতে পারো না যে বি বাড়লে ভি বাড়বে, কারণ ভি একদমই তোমার হাতে, তুমি যে বেগে ছুটছো। ওকে, ওখানে যে ব্যাসার্ধটা হবে সেটা হলো তোমার চৌম্বক ক্ষেত্র আর বেগের উপর ডিপেন্ড করে হয়। সো আর ইকুয়াল টু এমভি বাই কিউবি থেকে তোমাকে বলতে হবে যে চৌম্বক ক্ষেত্র বাড়তে গেলে ব্যাসার্ধ কমবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 30 নম্বর তোমার বলছে একটা চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণার বৃত্তগতির ব্যাসার্ধ তার ভরবেগের সমানুপাতিক, গতিশক্তি সমানুপাতিক, আধানের সমানুপাতিক না চৌম্বক ক্ষেত্রের মানটি সমানুপাতিক। তো ব্যাসার্ধ সমীকরণ আবার দেখি যদি, তাহলে এম ভি বাই কিউ বি বলছে, তাহলে এম ভি মানে ভরবেগ, তো আর প্রপোর্শনাল টু ভরবেগ, এটা হবে মানে অপশন প্রথম অপশনটাই হচ্ছে অপশন এ কারেক্ট অ্যান্সার। কিন্তু বাকি অপশনগুলো যদি দেখি তাহলে বি গতিশক্তি সমানুপাতিক, এখানে গতিশক্তি বলতে গেলে এম ভি স্কোয়ার থাকতো। তারপরে আধানের সমানুপাতিক, আধান নিচে আছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, আর চৌম্বক ক্ষেত্রটি সমানুপাতিক না, চৌম্বক ক্ষেত্র নিচে আছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, অর্থাৎ আর সমানুপাতিক ভরবেগ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 31 নম্বর, কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে মধ্যে সম ভর বিশিষ্ট একটা আলফা কণা আর একটা প্রোটন কণা প্রবেশ করার পর উভয়ের বৃত্তাকার পথে বেঁকে গেল। ভালো কথা, এদের বৃত্তাকার পথের বক্রতা ব্যাসার্ধের অনুপাত আর আলফা আর পি বের করতে হবে। সুষম চৌম্বক ক্ষেত্র সেম আছে, তাদের ভরটাও বলেছে সেম, সম ভর বিশিষ্ট বলেছে, শুধু একটা আলফা কণা আছে, একটা প্রোটন কণা আছে। তাহলে সব, তাহলে আর ইকুয়াল টু হয় এম ভি বাই কিউ বি। এখানে ভরটা সেম, আর কি বলেছে, সুষম চৌম্বক ক্ষেত্রে সমভর বিশিষ্ট একটি আলফা কণা একটি প্রোটন কণা প্রবেশ করার পর উভয় বৃত্তাকার পথে বেগে গেল। বেগের কথা কিছু বলেনি, তো বেগটাও সেম ধরে নিলাম। বি চৌম্বক ক্ষেত্র সেম, থাকলো শুধু আধান, তাহলে আর প্রপোর্শনাল টু 1/q, তাহলে আর আলফা বাই আর বলছে, হ্যাঁ আর আলফা বা আর পি যদি বলি তাহলে ইনভার্সলি, তাহলে কিউ পি বাই কিউ আলফা, কিউ অফ পি যদি 1 হয়, কিউ অফ আলফা হয় 2, তাই তো? প্রোটনের আধানায় 1 আর আলফার আধানায় 2, তো 1/2 মানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট হয়ে যাবে এখানে 32 নম্বর।
32 নম্বর কি বলছে তোমার? 32 নম্বরে বলছে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের মান 1 ভোল্ট পার মিটার, একই অঞ্চলে ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান 10⁻⁻6 টেসলা। তাহলে ওই অঞ্চলে একটি ইলেকট্রন গতিবেগ কত হলে জেড অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়াই যেতে পারবে? মানে বেগ ফিল্টার, বেগের মান যদি E/B এর সমান হয় তাহলে সেটা বেগ ফিল্টার হিসাবে কোনো বিচ্যুতি ছাড়া চলে যাবে। এবার ই এর মান কত বলেছে? ই এর মান বলেছে তোমার 1 ভোল্ট, আর বি এর মান বলেছে 10⁻⁻6 টেসলা। তাহলে 1 ভোল্ট পার মিটার আর 10⁻⁻6 টেসলা, তাই শুধু 10⁻6 হবে মিটার পার সেকেন্ড বেগের একক, যেটা হয় এসআই। তাহলে অপশান হবে 32 এর অপশান হবে অপশান এ। ডান। চলো নেক্সট 33 নম্বর কি বলছে? 33 নম্বরে বলছে যে একটি চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর গতিশীল একটি প্রোটন ওয়াই অক্ষ বরাবর বর্ণনা করে। আচ্ছা, একটি চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর, এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড। ওকে, এক্স অক্ষ বরাবর গতিশীল কোনো প্রোটন কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করে। এফএমটা অনুভব করছে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে বলছে চৌম্বক ক্ষেত্রটা তাহলে কোথায় হবে? আচ্ছা, প্রথমত দেখতে হবে চৌম্বক ক্ষেত্রটা কি জেড অ্যাক্সিসের দিকে হবে, মানে যে এক্স জেড প্লেনে হবে না এক্স মাইনাস জেড প্লেনে হবে, এদিকে হবে না এদিকে দেখতে হবে, ঠিক আছে? তবে এটা কিন্তু শুধু জেড অ্যাক্সিস বরাবর বললে হবে না, হ্যাঁ, এইটুকু শিওর যে এদিকে যদি বেগ হয় আর তার সাথে লম্বভাবে যদি চৌম্বক বল ক্রিয়া করে, তার মানে এটা শিওর যে মানে এটা আধানটাও তোমার কী বলবো, সরি, চৌম্বক ক্ষেত্রটাও জেড অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল বা নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। তবে শুধু জেড অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল এটা বললে হবে না, কারণ আধানটা তো মুভ করছে শুধু এই লাইন বরাবর না। যদি জেড অ্যাক্সিস বরাবর হয় তাহলে এই পুরো জেড অ্যাক্সিস বরাবর থাকবে, অর্থাৎ এক্স জেড প্লেনে থাকবে কিন্তু, হ্যাঁ, বা নেগেটিভ এক্স জেড প্লেনে থাকবে। আগে দেখতে হবে এক্স জেড প্লেনে না নেগেটিভ এক্স জেড প্লেনে আছে। তার জন্য কী করতে হবে? যদি এক্স জেড প্লেনেই ধরি তাহলে হয় ভি ক্রস বি, তাই তো? এফ ইকুয়াল টু হয় ভি ক্রস বি, মানে কিউটা নিলাম না, তাহলে ভি কোন দিকে? ভি আই ক্যাপ, আর বি কোন দিকে? বি ধরে নিলাম কে ক্যাপের দিকে, মানে জেড অ্যাক্সিসের দিকে। তাহলে আই কে করলে কি হয়? আই কে, আই এর পর কেই আসে, সরি, ভি হলো এদিকে আর বি হলো কোন দিকে? ওপরের দিকে, ঠিক আছে? সরি, এফ হলো ওপরের দিকে, মানে ওয়াই অ্যাক্সিসের, ঠিক আছে? এবার ভি যদি আমি ধরে নিলাম যে বি জেড অ্যাক্সিস বরাবর, তো জেড অ্যাক্সিস মানে কে ক্যাপ, তাহলে আই আর কে, আই জে কে, আই জে কে, কে এর পর আসে, আই এর পর কে আসে না, অর্থাৎ মাইনাস জে ক্যাপ, অর্থাৎ চৌম্বক বলটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ বিটা হবে মাইনাস কে ক্যাপ, মানে মানে নেগেটিভ জেড অ্যাক্সিসে। তাহলে মাইনাস 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 আই জে, আই কেতে মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে, আই কেতে মাইনাস জে হয় আর এই মাইনাসে প্লাস, অর্থাৎ জে ক্যাপ, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে। সো চৌম্বক ক্ষেত্রটা নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে, কিন্তু শুধুমাত্র নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে তা না, পুরো প্লেন জুড়ে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা নেগেটিভ জেড এক্স প্লেনে। এবার যদি মানে এক্স জেড প্লেনে, এবার যদি নেগেটিভ এক্স জেড প্লেন অপশন না থাকে তাহলে এক্স জেড প্লেনই ধরতে হবে, কারণ নেগেটিভ এক্স জেড প্লেনটা এক্স জেড প্লেনের মধ্যেই পড়ে। সো অপশন দেখতে হবে জেড অক্ষ বরাবর বা নেগেটিভ জেড অক্ষ বরাবর, এটার মধ্যে নেগেটিভ জেড অক্ষ বরাবর অপশানটা মানে শুধু যদি থাকতো তাহলে সেটাই হতো, কিন্তু এখানে তলটাও বলে দিয়েছে, তল থাকলে কিন্তু তলটাকে ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে? একটা বলছে এক্স ওয়াই তলে নাকি এক্স জেড তলে, অবশ্যই এখানে কিন্তু অ্যান্সারটা হবে এক্স জেড তলে, ঠিক আছে? কারণ নেগেটিভ জেড অক্ষ বরাবর কাজ করবে, কিন্তু পুরো তল বরাবরই কাজ করবে চৌম্বক ক্ষেত্র, শুধু এক লাইনে কাজ করছে তেমন নয়, ঠিক আছে? সো অ্যান্সার হবে এক্স জেড তলে, মানে অপশান ডি। এই জায়গাটা বুঝলে কিনা বলো? যদি বাই চান্স তলের কথা না বলতো তাহলে আমরা বলতাম হ্যাঁ নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, কিন্তু যেহেতু তলটাও বলে দিয়েছে তার মানে সমস্ত চৌম্বক ক্ষেত্রগুলো নিতে হবে, কারণ আধানটা তো এগোচ্ছে, আধানটা এগোচ্ছে মানে কি বল অনুভব করছে ওয়াই অক্ষ বরাবর, এটাও কিন্তু ওয়াই অক্ষ বরাবর বলতে কি মানে এক্স ওয়াই তলে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্রটা ছড়িয়ে আছে কি পুরো এক্স জেড তলে আছে, শুধু জেড অক্ষ বরাবর যে একটাই চৌম্বক ক্ষেত্র আছে তা নয়, ঠিক আছে? বা নেগেটিভ জেড অক্ষ বরাবর যে একটাই চৌম্বক ক্ষেত্র আছে তা না, পুরোটা ছড়িয়ে আছে। আর পজিটিভ জেড অক্ষ বরাবর হবে না, সেটা আমরা ধরে দেখেছিলাম যে অ্যান্সারটা মানে বলটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে না, সো এটা নেগেটিভ জেড এক্স অক্ষ বরাবর হবে, অর্থাৎ নেগেটিভ এক্স জেড প্লেনে হবে, অর্থাৎ এক্স জেড প্লেনেই এই অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? চলো 34 নম্বর। 34 নম্বরটা কি বলছেন? একটা বৃত্তাকার তারের ব্যাসার্ধ আর, সেটিতে প্রবাহ মাত্রা আই স্থির। একটা বৃত্তাকার তার নিলাম, তার মধ্যে আই প্রবাহ মাত্রা হচ্ছে, ভালো কথা। ওকে, এবার কি বলেছে?
তারটিকে চৌম্বকক্ষেত্র বিতে এমনভাবে রাখা হলো যে বি এর অভিমুখ বৃত্তাকার তারটির সাথে লম্ব হয়। তাহলে বৃত্তাকার তারের সাথে লম্ব বলতে কি হয়, বৃত্তাকার তারটা তো বোর্ডের প্লেনে আছে, তাহলে চৌম্বকক্ষেত্র হয় বোর্ড থেকে বাইরে হবে অথবা বোর্ড থেকে ভেতরে হবে। আমি বোর্ড থেকে বাইরে নিলাম, তাহলে চৌম্বকক্ষেত্র হলো বোর্ড থেকে বাইরে, চৌম্বকক্ষেত্র নিলাম বোর্ড থেকে বাইরে। ভালো কথা। এমত অবস্থায় কি বলেছে, এমত অবস্থায় তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত? আচ্ছা, তারের উপর যদি এখানে চৌম্বক বলের মান বের করতে হয় তাহলে এখানে তো গোটা তারটার প্রত্যেকটা অংশ বের করতে হবে। তাহলে যদি একটা করে অংশ নিই, যদি আমি এইটুকু অংশ নিই, তাহলে এক্ষেত্রে কারেন্টের দিক ওপরের দিকে। ওকে, তাহলে চৌম্বক বল কী হবে, চৌম্বক বলের দিক কী হবে, চৌম্বক বল কারেন্টের দিক যদি ওপরে হয় তাহলে এফ ইকুয়াল টু হয় যেদিকে কারেন্টের দিক আধান সেদিকে মুভ করছে। কারেন্ট মানে কি আধানের মুভমেন্ট, তো তাহলে আধান মুভ করছে হলো জে ক্যাপ বরাবর, ভি হয়ে গেল ক্রস বি কোন দিকে, বি বাইরের দিকে কে ক্যাপ বরাবর, আর জে কে করতে গেলে কি হয় জে ক্রস কে, জে কে হয় জে কে মানে আই ক্যাপ, অর্থাৎ চৌম্বক বল কাজ করবে এক্স অক্ষ বরাবর, এইভাবে বল কাজ করবে। ভালো কথা। এই তারেরই যদি অপোজিট দিকে আমি নিই, মানে এই পোর্শনটার অপোজিট পোর্শন নিই, তাহলে সেখানে কারেন্টটা কোন দিকে, স্পর্শক বরাবর নিচের দিকে, অর্থাৎ আধানের মুভমেন্ট কোন দিকে, স্পর্শক বরাবর নিচের দিকে। অর্থাৎ এখানে যদি এফ দেখি তাহলে এফ মানে ভি ক্রস বি, আধানের বেগ কোন দিকে, নিচের দিকে, মানে মাইনাস জে ক্যাপ, ক্রস বি কোন দিকে, বাইরের দিকে কে ক্যাপ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস জে আর কে গুণ করলে কী হয় জে কে মানে আই, তাহলে নেগেটিভ আই হলো নেগেটিভ আই মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর এফ। তাহলে এই অংশে বলটা পজিটিভ এদিকে, এই অংশে বলটা এদিকে। সিমিলারলি তুমি যদি এখানে দেখো তাহলে বলটা হবে এই বরাবর, এখানে যদি দেখো তাহলে বলটা হবে এই বরাবর। অর্থাৎ গোটা তারটার বিভিন্ন অংশ যদি দেখো তাহলে প্রত্যেকটা বলের অপোজিট ঠিক আর একটা বল পেয়ে যাবে, যার ফলে এই তারটার উপর নেট বল সমগ্র করতে গেলে দেখবে সামেশন ওভার এফ সমস্ত করতে গেলে দেখবে জিরো হচ্ছে, কারণ প্রত্যেকটা বল একে অপরের অপোজিট হবে এবং টোটালটা তার জিরো হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই আধান মানে তার মানে তড়িৎবাহী তারটি কোনো রকম বল অনুভব করবে না। মানে অপশন কী হবে, অপশন হবে সি। চলো নেক্সট হলো 35 নম্বর। কি বলছে ভালো করে পড়ো। 35 নম্বরে বলছে তোমার একটা গতিশীল ইলেকট্রন আর একটা গতিশীল প্রোটন একই সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে অবিলম্বে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। যদি তাদের বৃত্তাকার সঞ্চারপথের ব্যাসার্ধও সমান হয় তাহলে নিচের কোন রাশিটি উভয় ক্ষেত্রে সমান হবে? দেখো, যদি ইলেকট্রন আর প্রোটনের আধানের মান সমান, শুধু চিহ্ন আলাদা হয়, অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে যদি এটা ইলেকট্রনের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি প্রোটনের ক্ষেত্রে বোঝানো হয়, প্রোটনের ক্ষেত্রে যদি ফোর্সটা মানে ডাউন হয় মানে নিচের দিকে হয়, তো একই দিকে যদি ইলেকট্রন যখন মুভ করবে তখন ফোর্সটা জাস্ট ওপর দিকে হবে। ঠিক আছে, একটা নেগেটিভ আগে চলে আসবে, ফলে মানে এই ফর্মুলাতে একটা মাইনাস চলে আসবে, মাইনাস আসাতে পুরো ডিরেকশনটা পাল্টে যাবে। অর্থাৎ এটা আমরা প্রোটনের ক্ষেত্রে বুঝেছি, ইলেকট্রনের ক্ষেত্রে হলে জিনিসটা ওপর দিকে ঘুরতো এই আর কি, কিন্তু ঘুরবেই। যদি ঘোরে দুজনের ব্যাসার্ধ হবে এবং তাদের ব্যাসার্ধের ফর্মুলা সেম আসবে, যে আর ইকুয়াল টু হবে কি তোমার এম ভি বাই কিউ বি। ঠিক আছে, এখানে তো কিউ এর মানটা নেবো খালি। হ্যাঁ, তো ইলেকট্রন নাও আর প্রোটন নাও, দুটোর ক্ষেত্রে আধানের মান সেম হবে এবং এখানে চৌম্বক ক্ষেত্রেও সেম বলে দিয়েছে, কারণ চৌম্বক বল সেম। তার মানে শুধুমাত্র উপরে যে টার্মটা আছে এম আর ভি, এই মাস, ইলেকট্রনের মাস আর প্রোটনের মাস যেহেতু আলাদা, ফলে মাস চেঞ্জ হলে ওপরের এমভি বা ভরবেগ এই রাশিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ফলে এক্ষেত্রে বলতে পারি যে এর ব্যাসার্ধ শুধুমাত্র সমান তখনই হবে যদি আর অফ ইলেকট্রন যদি হয় তাহলে হবে এম অফ ইলেকট্রন ইন্টু ভি অফ ইলেকট্রন ডিভাইডেড বাই কিউ বি, আর আর অফ যদি প্রোটন বলি তাহলে সেটা হবে এম অফ প্রোটন আর ভি অফ প্রোটন ডিভাইডেড বাই কিউ বি। এবার আধানের ক্ষেত্রে এর মানও 1.6 × 10⁻19, এর মানও সেম, আর বি তো সেম বলে দিয়েছে। অর্থাৎ যদি রেডিয়াস সেম হতে হয় তাহলে এই টার্মটা আর এই টার্মটা সেম হতে হবে, আর এই টার্মটাকে বলে ভরবেগ। অর্থাৎ দুটোর ভরবেগ যদি সেম হয় তাহলে একমাত্র তাদের ব্যাসার্ধ সেম হবে। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 36 নম্বরে বলছে তোমার যে কিউ আধানের একটা কণা, আহিত কণা চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু বি ভেক্টর ইকুয়াল টু সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ, এর মধ্য দিয়ে ভি ভেক্টর ইকুয়াল টু তোমার এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ গতিবেগে মানে বেগে গতিশীল। তার আহিত কণাটার উপর ক্রিয়াশীল বল চৌম্বক বল যদি এফ হয় তাহলে কোন অপশনটা হবে? তার চৌম্বক বল যদি এফ হয় তাহলে এফ ইকুয়াল টু হবে কি কিউ ভি ক্রস বি। ঠিক আছে, আর কিউ ভি ক্রস বি এটাই তো হয়। তাহলে এফ ইকুয়াল টু কী হবে কিউ ভি কত, ভি হলো এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ
ক্রস বি কত, বি হলো সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ। এটা যদি করো তাহলে কিউ নিলাম ডিটারমিনেন্ট সিস্টেমে আই জে কে, তাহলে এ বি 0, এটা সি ডি 0, দুটো আই জের মধ্যেই রয়েছে, কে কারোটাই নেই। তাহলে এখান থেকে কিউ নিয়ে যদি আই ক্যাপ নিয়ে করি তাহলে আই ক্যাপ হয়ে গেলো বি 0 ডি 0 মানে 0, মাইনাস জে ক্যাপ নিয়ে করলে জে ক্যাপ এ ইন্টু 0 বি ইন্টু সি ইন্টু 0 0, তারপরে প্লাস কে ক্যাপ নিয়ে করতে গেলে কে ক্যাপ নিলে এ ডি মাইনাস বি সি। সো ফাইনাল অ্যান্সার ইজ কিউ ইন্টু এ ডি মাইনাস বি সি উইথ কে ক্যাপ। এটা হলো ফাইনাল অ্যান্সার চৌম্বক ক্ষেত্রের মানে বলের। তাহলে এটা হলো এফ ভেক্টর। এবার অপশানগুলো দেখি। প্রথম অপশান বলেছে এডি ইকুয়াল টু বিসি হলে F0। দেখো এডি ইকুয়াল টু বিসি যদি হয় তাহলে বিয়োগফলটা 0, F0 হবে, মানে প্রথম অপশানটাই মিলে যাচ্ছে তোমার, এই অপশানটা মিলে যাচ্ছে। বি অপশান কি বলছে, এডি ইকুয়াল টু মাইনাস বিসি হলে F0, না এডি ইকুয়াল টু মাইনাস বিসি হলে অ্যাড হয়ে যাচ্ছে, ফোর্সটা ডবল বেড়ে যাবে। এসি ইকুয়াল টু মাইনাস ডিবি, এসি ডিবি এখানে কোনো সম্পর্কই নেই। এফ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ প্লাস ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, না এডি এর এখানে কোনো সম্পর্ক আসেনি, অর্থাৎ এফ এর মান যদি এখানে মডও নিই, যদি মড এফটাও আমরা নিই বের করি, তাহলে সেটা ইকুয়ালটা হবে কিউ এডি মাইনাস বিসি, ঠিক আছে। স্কোয়ারের রুট হতো সেটা শুধু এডি মাইনাস বিসি থাকবে, কারণ শুধু কে ক্যাপই রয়েছে, অর্থাৎ এফ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এরকম কোনো অ্যান্সার আসবে না। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যে এডির মান আর বিসির মান যদি সেম হয়ে যায় তাহলে এফ এর মানটা 0 হয়ে যাবে। ওকে, এই গেল 36। চলো নেক্সট 37 নম্বর কী বলছে দেখো। 37 নম্বরে বলছে তোমার একটা প্রোটন, একটা ডয়টরন আর একটা আলফা কণাকে একই বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত করে অবিলম্বভাবে একটা অসীম সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করানো হলো। কণাগুলির বৃত্তপথের ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা, এদেরকে ত্বরান্বিত করা হয়েছে একই বিভব প্রভেদের মধ্য দিয়ে, ভালো কথা। তাহলে প্রোটন, ডয়ট্রন আর আলফা কণা। প্রোটনের আধান হয় প্লাস ই, তাহলে প্রোটন যদি প্লাস ই আধান হয়, প্রোটনের ক্ষেত্রে বলছি, হ্যাঁ প্রোটনের ক্ষেত্রে যদি প্লাস ই আধান হয়, তাকে যদি বি বিভব প্রভেদে নিয়ে যাওয়া হয় তাহলে তার মধ্যে হয় যে এনার্জি গেইন বা এনার্জি লস হয়, সেটা হবে ইভি, যেটা ইকুয়ালটা হবে হাফ এমভি স্কোয়ার, যার জন্য তার বেগ লাভ বা মানে বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে। যদি একটা এই প্রোটনকে একটা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা কী হবে, তার মধ্যে এনার্জি সঞ্চয় হবে বা এনার্জি লস হবে, যে পরিমাণ এনার্জি সঞ্চয় বা লস হয় সেটা হয় তার গতিশক্তির সমান, ঠিক আছে। মানে স্পিড বাড়তে পারে বা কমতে পারে, স্পিড বাড়তে গেলে গতিশক্তি বৃদ্ধি পাবে, কমতে গেলে গতিশক্তি কমবে, তাহলে সেটা যেটাই হবে সেটাই হবে হাফ এমভি স্কোয়ার সমান, এমভি স্কোয়ারের সমান, ঠিক আছে। যে কোনো আধানকে যদি একটা বিভব প্রভেদের মধ্যে নিয়ে যাওয়া যায় তাহলে মনে করো বিভব প্রভেদটা কি, মনে করো প্রোটন হোক বা ইলেকট্রন, মনে করো যে এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে এমন অবস্থায় একটা প্রোটন নিয়ে আসলে কী হবে, মাইনাসের দিকে সাঁ করে যাবে। তাহলে প্রোটন 1 ভোল্টের মধ্যে নিয়ে আসলে যে বিভব প্রভেদটার মধ্যে তার মধ্যে ওয়ার্ক ডান কত হবে, কিউ ইন্টু ভি, তো ই ইন্টু ভি, তো সেই ওয়ার্ক ডানটা এখানে তাকে গতিশক্তি দান করে, দ্যাট ইজ হাফ এমভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা বলতে পারি যে ভিপি ইজ ইকুয়াল টু হবে তোমার 2EV বাই এম তার রুট। এটা হলো প্রোটনের ক্ষেত্রে। সেম জিনিসটা যদি আমরা করি কার ক্ষেত্রে, ডয়টেরনের ক্ষেত্রে। এবার ডয়টেরনের ক্ষেত্রে যদি আমরা এই জিনিসটা করি তাহলে সেক্ষেত্রে হবে ডয়টেরনের চার্জ কত, ডয়টেরনের চার্জ হয় হলো প্রোটনের চার্জের সমান, শুধু মাস 2 MP হয়। তাহলে তাহলে এখানে হবে সেম ই ইন্টু ভি, সেম পোটেনশিয়াল মধ্যে গিয়েছিলাম, হাফ ইন্টু এখানে এম অফ, এখানে হবে কার কথা হচ্ছিলো এম অফ প্রোটন পি, তাহলে এম অফ পি, তাহলে এখানে ডয়ট্রনের মাস হবে 2 MP, তাহলে হাফ ইন্টু 2 MP ইন্টু ভি অফ ডয়ট্রন ডি দিলাম তার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ভি অফ ডি বের করতে যাই তাহলে সেটা হবে 2EV বাই 2 MP তার রুট, তাহলে এখানে 2 কেটে গেল, তো রুট ওভার EV বাই MP, এটা হলো ডয়ট্রনের গতিবেগ। এবার তাকে আলফা কণাকে যদি সেই একই বিভব প্রভেদের মধ্যে নিয়ে যায় তাহলে আলফা কণার আদান হয় হলো 2E, তাহলে এখান থেকে 2E, এটা হলো আলফা কণার জন্য। আলফা কণা যদি নাও তাহলে 2E ইন্টু ভি ইজ ইকুয়াল টু হবে হাফ অফ এম আলফা, মানে এম আলফা স্কোয়ার, এম আলফা ইন্টু ভি আলফা স্কোয়ার। এবার এম আলফা কত হয়, এম আলফা হয় হলো 4টা প্রোটনের মাসের সমান, 4 MP এর সমান, 4টা প্রোটনের মাসের সমান। আলফা মানে হিলিয়াম, হিলিয়াম মানে তার ভর হলো 4 হয়,
তাহলে ইন্টু ভি আলফা তার স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ভি আলফা বের করতে যাও তাহলে সেটা হবে √2 EV ডিভাইডেড বাই 4 MP। তাহলে 4 এখানে কেটে গেলো, তো √EV/MP এরকমই আসলো। ভি আলফা মানে ডয়টরানের যে ভেলোসিটি সেটা এসছে, ভালো কথা। এবার কী বের করতে হবে, তাদের ভেলোসিটিগুলো আমরা বের করে ফেললাম, তাদেরকে একই বিভবের মধ্যে দিয়ে ত্বরান্বিত করে। এবার তাদের ব্যাসার্ধ বার করতে বলেছে, তাহলে কী বের করতে বলেছে, R of proton is to R of deuteron is to R of alpha। আচ্ছা, R ইকুয়াল টু কী হয়, mv/qb, তাই তো? তাহলে কী হবে, mp vp বাই কিউ কত আলফার ক্ষেত্রে, ই বি কত সেম বি ইস টু আর ডি। যদি বলি আর ডি কত ছিল, আর ডির মাস ছিল হলো 2 MP নাকি, হ্যাঁ 2 MP ইন্টু ভি ডি বাই আধান ই ইন্টু বি ইস টু। আলফার ক্ষেত্রে কী হবে, আলফার ক্ষেত্রে আধান কত, ওর আধানও হলো 2E আর মাস কত 4 MP। তাহলে 4 MP ইন্টু ভি আলফা ডিভাইডেড বাই 2E ইন্টু বি, ঠিক আছে, 2E ইন্টু বি। এই হলো, এটা হলো প্রোটনের ক্ষেত্রে, এটা হলো ডয়টরানের ক্ষেত্রে। ডয়টরানের ক্ষেত্রে শুধু মাসটা প্রোটনের ডাবল, আধান সেম থাকে, আর আলফার ক্ষেত্রে মাসটাও প্রোটনের 4 গুণ আর আধানটাও 2 গুণ হলো। তাহলে এখান থেকে কি কি করা যায় দেখা যাক। প্রথমত ইবি 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 তিনটাতেই আছে, তাহলে কেটে যাবে, ডান। এমপি এমপি এমপিও তিনটাতে আছে, কেটে যাবে। তাহলে এখানে থাকলো খালি ভিপি, এখানে থাকলো 2 ভিডি, আর এখানে থাকলো 2⁴ করে দিলাম 2 ভি আলফা। চলো এবার মানগুলো বসাই। ভিপির মান কত, ভিপির মান হলো √2EV/MP, এটা 2 √EV/MP, এটা 2 √EV/MP। ওকে, তাহলে এখান থেকে কী দেখা গেলো যে EV/MP √ওভার সবার কেটে গেলো, তাহলে থাকলো এখানে √2 is to 2, তাই তো এখানে √2 থাকলো, বাকি এটা 2:2 অপশান কী আছে। সেই হিসাবে যদি আমরা এটাকে √2 দিয়ে ভাগ করি তাহলে 1:2, এটা যদি √2 দিয়ে ভাগ করি তাহলে উপরে √2 কেটে √2 √2 দিয়ে ভাগ করে √2 করে কেটে √2, তাহলে 1:2 মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা, একটু ভালো করে দেখবে, স্টেপ বাই স্টেপ বুঝতে পেরে যাবে। প্রথমে একই বিভব প্রভেদের মধ্যে ওদেরকে ত্বরান্বিত করা হয়েছিল বলে সেখান থেকে প্রত্যেকের ভ্যালুসিটা বের করা হলো, তারপরে তাদের রেডিয়াসের রেশিও করা হলো, রেশিও থেকে একটা ক্যালকুলেশন করা হলো, তারপর ভ্যালুসিটি মানগুলো বসে ক্যালকুলেশন করে ফাইনালি আসলো 1:2. চলো নেক্সট 38 নম্বর কী বলছে বল। 38 নম্বরে বলছে তোর, কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ও একটি সুষম চৌম্বক ক্ষেত্র একই অভিমুখে ক্রিয়াশীল। আচ্ছা, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সুষম তড়িৎ ক্ষেত্র ও সুষম চৌম্বক ক্ষেত্র একই অভিমুখে ক্রিয়াশীল, মানে এদিকে ই কাজ করছে তো এদিকে বি কাজ করছে, ভালো কথা। তো যদি এই একই অঞ্চলে একটা ইলেকট্রনকে এমনভাবে প্রক্ষেপ করা হয় যে এটার গতিবেগও ক্ষেত্রের অভিমুখী হয়, তাহলে একটা ইলেকট্রনের বেগটা যে ভি অফ ইটা সেটাও এদিকেই। আচ্ছা, ভালো কথা। তাহলে ইলেকট্রনটি তাহলে এমনভাবে প্রক্ষেপ করা যেতে গতির অভিমুখে, তবে ইলেকট্রনটির গতির অভিমুখে ডান দিকে ঘুরে যাবে নাকি গতিবেগ হ্রাস পাবে নাকি গতিবেগ বৃদ্ধি পাবে নাকি গতির অভিমুখে বাম দিকে ঘুরে যাবে, দেখা যাক। আচ্ছা, ইলেকট্রনটিকে যদি চৌম্বক ক্ষেত্রের সাথে তুলনা করি তাহলে দেখছি যে চৌম্বক ক্ষেত্রের সাথে ওকে 0 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, মানে একই দিকে ছোড়া হয়েছে। তাহলে ওর উপর চৌম্বক বল যেটা হবে সেটা হবে কিউ ভি ক্রস বি, দ্যাটস মিন কিউ ভি বি সাইন 0 ডিগ্রি, সাইন 0 দ্যাট ইজ 0। তার মানে এই চৌম্বক ক্ষেত্রের জন্য এই তড়িৎ ই এর ওপর কোনো রকম বল নেই। নেক্সট যদি এফ ই কথা বলিস, মানে মানে স্ট্যাটিক ফোর্সের কথা বলিস, তাহলে সেটা কাজ করবে। সেটা কী হবে, যেহেতু এটা ইলেকট্রন সেটা -E ইন্টু ই হবে যদি ভেক্টর দিয়ে করিস, ঠিক আছে। কারণ ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন যেটা নেগেটিভ হয় তাহলে ওর উপর ক্রিয়াশীল বলটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের অপোজিটে কাজ করে, ঠিক আছে। কারণ তড়িৎ ক্ষেত্র এদিকে আছে মানে মনে রাখবি এদিকে প্লাস আছে আর এদিকে মাইনাস আছে। তো ইলেকট্রনকে যদি এদিকে ছোড়া হয় তো মাইনাসের দিকে ছোড়া হচ্ছে, মানে রিপালশন হবে, মানে ওর স্পিডটা কিন্তু কমবে, কারণ তার উপর যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স যেটা কাজ করে ইলেকট্রনের উপর সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে, আর ওকে ছোড়া হচ্ছে কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে,
অর্থাৎ ওর উপর যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটা কিন্তু ওর ভেলোসিটিকে কমিয়ে দেবে, আর ভেলোসিটি কমিয়ে দেওয়া মানেই তার গতিশক্তিটা কমে যাবে বা গতিবেগটা হ্রাস পেয়ে যাবে, ঠিক আছে, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, বুঝতে পারলি কিনা দেখ, ইলেকট্রনটাকে ছুঁড়েছি কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের দিকে, আর ইলেকট্রিক ফিল্ডের দিকে যদি ইলেকট্রনকে ছুঁড়ি তাহলে তো মানে অ্যাট্রাকশন না রিপালশন হবে আরও, কারণ ইলেকট্রিক ফিল্ড মানে কি ওদিকে নেগেটিভ আছে, তো ইলেকট্রন কী হয় রিপাল হয় তো ইলেকট্রিক ফিল্ডের দিকে যেতে চায় না, তো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে যেতে চাই, আর আমি ছুঁড়েছি ইলেকট্রিক ফিল্ডের দিকে, তার মানে কি আগে ভেলোসিটি কমাবে তারপরে তো অপোজিটে ঠেলবে, তার মানে ইনিশিয়ালি কী হবে ও ভেলোসিটিটা কমে যাবে। আর চৌম্বক ক্ষেত্রে কোনো এফেক্ট নাই, কেন, কারণ চৌম্বক ক্ষেত্রের সাথে এটার অ্যাঙ্গেলটা 0 হয়ে আছে। ওকে, তো হয়ে গেল 38, তো 38 হবে অপশন বি, যে গতিবেগটা হ্রাস পেয়ে যাবে, কোনো রকম বিক্ষেপ এদিক ওদিক তো যাবেই না। কেন যাবে না, কারণ ম্যাগনেটিক ফিল্ডের কোনো এফেক্ট নাই, আর তড়িৎ ক্ষেত্রের এফেক্ট এটাই হলো, তড়িৎ ক্ষেত্রের যেদিকে কাজ করে আধান সেদিকে মুভ করে, পজিটিভ হলে, নেগেটিভ হলে তার অপোজিটে মুভ করে, সিম্পল। ওকে, 39 নম্বর 39 নম্বর কী বলছেন, জেড অক্ষ অভিমুখী একটা চৌম্বক ক্ষেত্র এবং ঋণাত্মক এক্স অক্ষ অভিমুখী 2 × 10⁴ ভোল্ট পার মিটার মানে একটা তড়িৎ ক্ষেত্রের যৌথ ক্রিয়ার একটা প্রোটন 10⁶ মিটার পার সেকেন্ড সুষম বেগে ওয়াই অক্ষ বরাবর গতিশীল। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রটি বন্ধ করলে প্রোটনটি বৃত্তাকার পথে গতিশীল হয়, ভালো কথা। তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ কী হবে, এখানে একটা জিনিস দেওয়া আছে, প্রোটনের E/m = 10⁸ কুলম পার কেজি, খুব ভালো কথা। তো কোথায় কী আগে সেটা দেখ, জেড অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, যদি এটা এক্স বলি, এটা ওয়াই বলি, এটা জেড, এই জেড অক্ষ বরাবর কাজ করছে চুম্বক ক্ষেত্র, ভালো কথা। আর এক্স অক্ষ নেগেটিভ এক্স অক্ষ মানে এই বরাবর কাজ করছে তড়িৎ ক্ষেত্র, খুব ভালো কথা। তাই চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র একেবারে লম্ব রয়েছে। এমতো অবস্থায় আধানটা বলছে সুষম বেগে মানে কোনো রকম ত্বরণ ছাড়া ওয়াই অক্ষে গতিশীল, তাহলে ওয়াই অক্ষে আধানটা একটা প্রোটনটা গতিশীল, তাহলে এই বরাবর ওর বেগ লাভ করেছে, তার সুষম বেগ মানে কোনো বেগ ভেলোসিটি কোনো মানে বাড়ছেও না কমছে না। তাহলে আর এখান থেকে কী বলতে পারি যে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটা এমনভাবে রয়েছে যারা একে অপরের সাথে লম্বও রয়েছে, এবং তার সাথে যেহেতু আধানটা ওয়াই অক্ষ বরাবর সুষম বেগ বা সমবেগে যাচ্ছে, তার উপর কোনো ত্বরণ নেই, অর্থাৎ এই দুটোর ফোর্স এর উপর কোনো এফেক্ট করতে পারেনি, তার মানে এখানে বেগ ফিল্টার হয়ে আছে। বেগ ফিল্টার হয়ে আছে মানে এর বেগটা এমন হয়ে আছে যেটা E/b এর সমান, বেগটা কী হয়েছে E/b এর সমান, যেটা এখানে বলেছিলাম যে বেগের এখানে এই দুটো ফোর্স সমান বলে ওর উপর কোনো এফেক্ট নেই, আর ওই ফোর্স দুটো সমান হওয়া মানে বেগটা হবে E/b এর সমান, তাহলে বেগটা কত হবে E/b এর সমান। তাহলে এখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্র যেটা বলে দেয়নি সেই চৌম্বক ক্ষেত্রটা আমরা পেয়ে যাবো। কেমন করে, ভি এর মানটা তোর বলে দিয়েছে 10⁶, আর ই এর মানটা বলে দিয়েছে তোর 2 × 10⁴, তাহলে সেই হিসাবে ভি কত হবে, বি ইকুয়াল টু হয়ে যাবে 2 × 10⁴ -6 মানে 2 × 10⁻², এটা হলো বি এর মান। ওকে, ভালো কথা। বি এর মানটা যখন পেয়ে গেলাম, এবার জানতে চেয়েছে যদি এবার তড়িৎ ক্ষেত্রকে সরিয়ে দিই তাহলে কী হবে, আধানটা বৃত্তপথে ঘুরবে, কারণ তড়িৎ ক্ষেত্র না থাকলে কী হয়, তড়িৎ ক্ষেত্র যদি না থাকতো তাহলে এদিকে চৌম্বক ক্ষেত্র থাকলে আর এদিকে আধানটা নিয়ে গেলে লম্বভাবে নিয়ে গেলে সেটা QVB এই ফোর্স ফিল করতো চৌম্বক বল, তার জন্য বৃত্তপথে ঘুরতো, যার ব্যাসার্ধ হতো আবার R = mv/qb। ব্যাস, তাহলে এখান থেকে আমরা m/q এই মানটা জানি, মানে q/mটা জানি, E/mটা জানি 10⁸, তাহলে m/q মানে 10⁻⁻8, এটা জেনে গেলাম। ভি এর মান হলো 10⁶, আর বি এর মান হলো 2 × 10⁻²। বুঝতে পারলে, এই যে m/q এটাই কিন্তু বলে দিয়েছে E/m, ঠিক আছে, মানে উল্টো বলে দিয়েছে, সেজন্য 10⁸ বলেছে, তো 10⁻8 ইউজ করলাম, হয়ে গেল। তো এটা ক্যালকুলেশন করলাম আর পেয়ে যাবো। তাহলে এখান থেকে হলো 2 থাকলো, সরি 2 তো হচ্ছে না, 0.5 হয়ে যাচ্ছে, 0.5 থাকলো ইন্টু 10⁻, হয়ে গেলো -8 + 6 মানে -2 আবার +2 0, তার মানে 1 মানে 0.5 মিটার, এটা হলো তোর রেডিয়াস হবে। 0.5 মিটার অপশানে আছে, অপশান এ, সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিম্পল একটা কোয়েশ্চেন। চলো নেক্সট 40, কী বলছে 40 নম্বরটা, বলছে একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর অবিলম্বে ওই ক্ষেত্রে প্রবেশ করলে তার গতিপথ কেমন হবে। তো বললাম তো, যদি একটা আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে তার গতিপথ হয় বৃত্তাকার, অপশান এ। 41 নম্বর, সিগমা সুষম আধানের ঘনত্বের একটি সমান্তরাল পাতধারকের মধ্যে একটি ইলেকট্রন সরলরেখা বরাবর গতিশীল, মানে একটা পাতধারক রয়েছে যার এপাশে রয়েছে +σ আর এপাশে রয়েছে -σ, যাই হোক তার মাঝখানে একটি আধান কিউ আধান
সাপোজ কিউ আধানের কথা যদি বলেনি, মানে একটি ইলেকট্রন, আচ্ছা বলেছে একটা ইলেকট্রন কী করছে, সরলরেখা বরাবর গতিশীল, ভালো কথা। ওকে, মনে করো সাপোজ ভি বেগে গতিশীল। এবার কি বলেছে, সমান্তরাল পাত দুটির মধ্যবর্তী স্থান সুষম চৌম্বক ক্ষেত্র বি দ্বারা পরিপূর্ণ করা হলো। মাঝখানে একটা ওর সাথে লম্ব হবে, বোর্ড থেকে ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এবার কি বলেছে, যদি অভিকর্ষীয় বল উপেক্ষা করা হয় তাহলে ধারকের মধ্যে ইলেকট্রনটি যতক্ষণ সরল রেখায় গতিশীল থাকবে তা হলো। আচ্ছা, সময়টা জিজ্ঞেস করেছে, কতক্ষণ সরল রেখায় গতিশীল থাকবে। সরল রেখায় গতিশীল থাকতে পারাটা খুব মুশকিল আছে, কেন? কারণ এটা চৌম্বক ক্ষেত্র চলে এসছে, ঠিক আছে। যদি তড়িৎ ক্ষেত্রের কথা বলি তাহলে ও মানে কি বলবো, এই বরাবর ছুঁড়েছি, তড়িৎ ক্ষেত্রের জন্য ও উপর দিকে যেতে চাইছে, যেহেতু ইলেকট্রন পজিটিভ দিকে যেতে চাইছে, কিন্তু চৌম্বক ক্ষেত্রের জন্য আবার ও ঘুরতে চাইছে। কিন্তু যেহেতু এখানে তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে, প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, বোর্ড থেকে ভেতরের দিকে। তাহলে বোর্ড থেকে ভেতরের দিকে মানে যদি এক্স ওয়াই জেড হিসেবে নিই, তাহলে এক্স ওয়াই অ্যান্ড জেড, আমি দেখতে পাচ্ছি নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর কাজ করছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। আর তড়িৎ ক্ষেত্র কাজ করছে কোথায়, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করছে তড়িৎ ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র কিন্তু একে অপরের লম্ব রয়েছে। আর যে ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একে অপরের লম্ব থাকে, সেই ক্ষেত্রে আধানকে যেদিকে ছোড়া হয়, আধানকে ছোড়া হয়েছে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, আধানকে যেদিকে ছোড়া হয় সেদিকেই সে তখনই যেতে পারে যখন সে বেগ ফিল্টার হয়। অর্থাৎ চৌম্বক বল যে বল মানে দেয় আর তড়িৎ ক্ষেত্র যে বল দেয়, সেই দুটো বল একে অপরের সমান এবং অপোজিট হয়। সেখান থেকে এই কন্ডিশন পেয়েছি যে বেগটা তখন হতে হয় E/B, আর বেগ যদি E/B হয়ে যায় তাহলে কি হয়, ওই মানে আধানটার উপর কোনো রকম বল কাজ করে না এবং সেটা যে পথে ছোড়া হয় সেই পথেই যেতে থাকে, যাকে বেগ ফিল্টার বলে, সেটা আমি অনেকবার বুঝিয়েছি। তাহলে সেই বেগটার মান কত হবে, ই এর মান কত বলে দিয়েছেন, ই এর মান তো এখানে বলেনি, এখানে ইসে মানে ক্যাপাসিটারের কথা বলেছে, সিগমা যদি হয়, তো সিগমা ক্যাপাসিটার যদি হয় মানে প্লেটগুলো যদি চার্জ ডেন্সিটি হয়, তাহলে মাঝখানে তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু হয় তোমার সিগমা বাই এপসাইলন নট, ঠিক আছে। কারণ এর জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন নট, এর জন্য হবে সিগমা বাই 2 এপসাইলন নট, দুটো একই দিয়ে কাজ করবে, টোটাল করলে হবে সিগমা বাই এপসাইলন নট। তাহলে ভি ইকুয়াল টু হবে সিগমা বাই এপসাইলন নট ডিভাইডেড বাই বি, অথবা লিখতে পারি সিগমা বাই বি এপসাইলন নট, এটা হয়ে গেলো ভি। কিন্তু মানে বেগ চাইনি, চেয়েছে কতক্ষণ ও সরলরেখায় থাকবে। যদি এটা আবার এটা লেন্থ এল দেওয়া আছে, এই ক্যাপাসিটারটার লেন্থ লম্বালম্বি লেন্থ এল দেওয়া আছে, তাহলে যদি লেন্থ এল হয় আর বেগ ভি হয়, তাহলে টাইম হবে টি ইকুয়াল টু হয় এল বাই ভি, কারণ ভি ইকুয়াল টু হয় এল বাই টি। তাহলে এল বাই ভি হলো সিগমা বাই বি এপসাইলন নট, ভাঙতে গেলে হবে উপরে চলে গেলে হবে এল বি এপসাইলন নট ডিভাইডেড বাই সিগমা। তাহলে এতক্ষণ সময় ধরে স্ট্রেট লাইন থাকবে। সো অপশন হবে অপশন এ, এপসাইলন নট এল বি বাই সিগমা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 42 নম্বর এখানে হয়ে যাবে। 42 নম্বরটা বলছে, এটা খুব সিম্পল, বলছে একটা ইলেকট্রন 3 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে 10⁷ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল কত বল হবে। বল লেখালটা কথায় কিউ ভিবি সাইন থিটা, তাই তো, মানগুলো বসিয়ে দিলে হয়ে গেল। কিউ কত বলেছে, কিউ তোর বলে দিয়েছে হলো ইলেকট্রন মানে 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে। তারপরে ভি বলে দিয়েছে তোর বেগ কত 10⁷, বি বলে দিয়েছে তোর 3 টেসলা, আর সাইন কত, সাইন 30 ডিগ্রি, সাইন 30, সমস্ত মান বসালেই তোর হয়ে যাবে। তাহলে ওদিকে সাইন 30-র মান কত হয়, সাইন 30-র মান হয়ে গেলো হাফ, ঠিক আছে। ওদিকে √3/2 যত বাড়বে 0 থেকে 0 হাফ, তাহলে এদিকে হাফ হলো, তাহলে এদিকে 1.6, এদিকে 3 আর এদিকে হাফ, এটুকু থাকলো। আর এদিকে 10⁻বলতে গেলে -19 আর +7, 12 সাথে 19, তাহলে -12, ঠিক আছে। আর কিছু আছে না, এদিকে হাফ করতে গেলে 10 মিনিট হলে আরেকটা 10 নিয়ে নিলাম, তাহলে 2 দিয়ে করতে গেলে এটা 8 × 16 হয়ে গেল, তাহলে 8 3 হয়ে গেলো, এদিকে 24, আর এদিকে 10⁻ হয়ে গেলো, আর একটা 1 উপরে মাইনাস হয়ে গেলে -13, এটা 24 × 10⁻⁻13 নিউটন, এটা হলো বল। অপশনের সাথে মিলাই 2.4 × 10⁻12 রয়েছে, যেটা এখানে একটা পয়েন্ট সরালেই হয়ে যাবে 2.4 × 10⁻12 নিউটন, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম অপশনই পেয়ে গেলাম, ঠিক আছে। চলো, এই হয়ে গেল আমাদের 42 অবধি। দেখা হবে 43 থেকে পরের ক্লাসে। টাটা, বাই বাই।